প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমার সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। আসলে মানুষের ভালোবাসা পাওয়াটাও একটা কাল। আমি বিগত আমার পৌরসভা নির্বাচনে, আপনারা জানেন, বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করেছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, সকল দলের অংশগ্রহণের নির্বাচন, কারো একটা পোস্টার কেউ ছিঁড়েনি, কারো গায়ের সাথে গা লাগেনি। এ ধরনের একটা নির্বাচন উপহার দিয়ে বসুরহাট পৌরসভার মানুষ ইভিএম ভোট, বাংলাদেশের ইতিহাসে নজির নেই, ইভিএম এ ভোট হয়েছে 66% ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে কাস্টিং ভোটের 77% ভোট আমি পেয়েছি। বিএনপি এবং রেজিস্ট্রেশন না থাকলেও জামাত প্রার্থীও হয়েছে, তারা পেয়েছে 23%। এত বিপুল বিজয়ের পর আমার দলের নেতা ওবায়দুল কাদের সাহেব, উনি ভাই হিসেবে আমাকে অভিনন্দন জানিয়েছে, জয়নাল আজারি সাহেব অভিনন্দন জানিয়েছেন, আর দুই একজন টুকিটাকি অভিনন্দন আমাকে জানানো হয় নাই। আসলে আজকে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। আমি আজকে আপনাদের এখানে সকালে এসে বর্ষা শুরু করেছি। কালকে থেকে আমার উপর স্টিম রোলার চলছে। আমাকে প্রেসের সাথে কথা বলতে দেবে না। ইতিমধ্যে চ্যানেল আই থেকে একটা প্রোগ্রামে আমাকে মাঝপথে বের করে দেওয়া হয়েছে। ডিবিসি আমার একটা প্রোগ্রাম করে সেই প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। এমনি ভাবে সারা দেশে আমি যাতে কথা বলতে না পারি, সেজন্য কোন এক নেতার নির্দেশে তথ্যমন্ত্রী আর আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সাথে থাকেন পিয়ারো আবু নাসের এবং কি বাবু সহ, এরা আজকে আমাকে মিডিয়া থেকে দূরে সরিয়ে দিয়েছে। আবার কেউ কেউ বলছেন আমাকে যে আমি নিজেকে প্রকাশিত করার জন্য নাকি এসব করছি, বক্তৃতা দিচ্ছি। আমি দৃঢ়তার সাথে বলবো, আমি 47 বছর রাজনীতি করি। আমি রাজনৈতিক জীবনে আমি কখনো আওয়ামী লীগের কোন নেতার কাছে আসিনি। আমাকে সুযোগ সুবিধা দেন, আমাকে এমপি বানান, আমাকে কোন পদ পদবি দেন। এখন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, মন্ত্রী এমপি হওয়ার যোগ্যতা আমার নেই। মন্ত্রী হওয়ার জন্য কখনো ওনাদের কাছে আসবো না। এমপি হওয়ার জন্য কখনো আমাদের নেতাদের কাছে আসবো না। ওনারা কেন আমাকে আজকে উপেক্ষা করছে, এটা আমার জানার বিষয় নয়। আমি বলছি, নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতে আমাকে সহসভাপতি করা হয়েছে। আমি সেখানেও প্রত্যাখ্যান করেছি এবং আমি থাকবো না। আমি আপনাদেরকে বলছি, আমি কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একজন সাধারণ সদস্য হিসেবে আমি কাজ করব। আমি দেখাতে চাই সদস্য হিসেবেও কাজ করা যায়। এবং
আমি মনে প্রাণে বিশ্বাস করি যে কাজ করে সে নেতা। এই বিশ্বাস মুখে লালন করে 47 বছর রাজনীতি করেছি, এখনো সে রাজনীতির সাথে আছি। যত ষড়যন্ত্র চক্রান্ত যা কিছু করেন আমাকে আমার এই পদ থেকে সরাতে পারবেন না। আমি আওয়ামী লীগের সাথে আছি, আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি, আমি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আমি শ্রদ্ধাশীল। আপনারা জানেন আমার বাড়িতে 4 বার আক্রমণ হয়েছে অনেক আগে। বিচার চেয়েছিলাম, আমি বিচার পাইনি। নোয়াখালীর অপরাধ নীতির হোতা এবং তথাকথিত এমপি একরামুল করিম চৌধুরী, তার শ্রী শিউলি একরাম, সদর উপজেলার চেয়ারম্যান জেহান, আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, ফেনীর অপরাধ নীতির হোতা একরামের হত্যাকারী একরাম ভাইকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, তার হত্যাকারী নিজাম আজারি, ফেনীর টোকাই যে তেল চুরি করেছে, যে সিএনজি তেল বিক্রি করত, ফেনী বাস টার্মিনালে শেষরাগিরি করত, আপনার থেকে ভারত থেকে 4 মাইল আসতে সেখান থেকে পার্সেন্টেজ নেই, সেই ছেলে আজকে ভোট ডাকাতি করে মেয়র নির্বাচিত হয়েছে, সেই ছেলেটি। তারপরে দাগমিয়ার অপরাধ নীতি হোতা দিদা, এরা একত্রিত হয়ে একটা প্ল্যান তৈরি করে আমি এবং আমার পরিবারকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছি। আমি ওয়াহিদুল কাদের সাহেবকে বলেছি, আমি নিজাম আজাদিকে বলেছি এগুলোর বিচার করা জন্য, কিন্তু বিচার তারা করেনি। বিচার আমি পাইনি। সর্বশেষ আমি সিদ্ধান্ত নিয়েছি, নেত্রীকে আমি একটা দরখাস্ত দিয়েছি, এই ব্যক্তি আমাকে হত্যা ষড়যন্ত্র করতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাকে বলেছেন আমি পুলিশকে দিচ্ছি, তোমার এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। মাননীয় সভার স্বরাষ্ট্রমন্ত্রী আজকে পর্যন্ত আমার সাথে কি কেউ দেখা করেছে? আমার সেই দরখাস্তটা কি সমাধান, যে বিচার আপনারা করেছেন, আজকে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। ঢাকাতে এক সময় রাজনীতি করত মোহাম্মদ হানিফ সাহেব, মায়াবাই, তাদের পিছনে আমরা স্লোগান দিয়েছি। তারপরে মিরপুরে ছিল কামাল ভাই, তাদের পিছনে স্লোগান দিয়েছি। মোস্তফা জালাল, মহিউদ্দিন সাহেবেরা ছিল। আজকে কত নেতার আবির্ভাব করছে, এই কামাল সাহেবেরা তাদের একজন। দুঃখ লাগে, কষ্ট লাগে, বিচার তো আপনারা করলেন না, করবেন না আমি জানি। অনেক ভাইয়ের বুক নোয়াখালীতে, ফেনীতে খালি হয়েছে, বিচার পাইনি ওই এলাকার মানুষ। আজকে বলা যাবে না সে এলাকার নেতৃত্বে ওবায়দুল কাদের সাহেবেরা আছে, আজকে জাতীয় নেতৃত্বে আছেন, উনার এলাকায় আজকে এটা চলছে। তাহলে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, উনি কি অপরাধ নীতি হোতাদের আজকে কি আশ্রয় প্রশ্ন দিচ্ছে না? না হলে কেন উনাকে বলেছে রাজাকার পরিবারের সদস্য, আমাকে বলেছে রাজাকার পরিবারের সদস্য? একটা কেন্দ্রীয় নেতা প্রতিবাদ করে নাই।
আমার এলাকা ছাড়া কোথায় প্রতিবাদ হয়নি। নোয়াখালীতে মিছিলের ব্যবস্থা করেছে 146 দ্বারা জারি করে ডিসিএসপি, তথাকথিত ডিসিএসপি। এরা একজন ডিসি বিএনপি করে, নানা অপকর্মের হোতা এসপি, জামাত, নানা অপকর্মের হোতা। এরা মাসোয়ারা খায় একরামুল করিম চৌধুরীর থেকে। তারা এই প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে 146 দ্বারা। আজকে দেখেন নোয়াখালীতে আজকে টেন্ডারবাজি এখনো চলছে। নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের একটা টেন্ডার হয়েছে, সেই টেন্ডারটা উপমন্ত্রী এনামুল হক শামীমের নির্দেশে এবং নোয়াখালী একরামুল করিম চৌধুরী এবং এই যে সেখানকার জেহান উপজেলা চেয়ারম্যান, সে নিয়ন্ত্রণ করে পানি উন্নয়ন। সেখানে 12টা ডিপার্টমেন্ট আছে, 12টা ডিপার্টমেন্টে 1-2 করে একরাম চৌধুরীর লোক নিয়ন্ত্রণ করে। তারা পার্সেন্টেজ 10% লোক। এখানে ওই যে ফেনীর লিপ্টন উনি কিনে নিয়েছে। আমি এই কাজে বাধা দিছি। আমি বলছি যে পুনঃ টেন্ডার হতে হবে, আমি এটা মানি না। আপনারা 2-3 জনের শিডিউল অন্যদিকে ড্রপ করতে দেন না, 2-3 জনের শিডিউল ড্রপ করি, একটা লয়েস বানায় ওনারা যাকে দিবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এটা চলছে। এই কাজটা তারা করছে, সেখানে এখনো করে যাচ্ছে, বন্ধ হয়। লিপ্টন আমারে বলে আপনার সাথে কথা আছে, মানে টাকা লেনদেন করতে চান। আমি কি টাকা রাজনীতি করি? আমাদের এনামুল হক শামীম কয় লিপ্টনের সাথে কথা বলো। এনামুল হক শামীম সাহেব এদেশের মানুষ জানে আপনি কি করেন, কত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এদেশের মানুষ জানে শেখ হাসিনা আমাকে হত্যা করবে প্রয়োজনে। আজকে শেখ হাসিনা সকল অঞ্চল এরা ধ্বংস করে দিচ্ছে। উনি আমাকে গ্রেপ্তার করুক, কিন্তু আমি সত্য কথাটা বলবো। এনামুল হক শামীম কেন আমাকে রিং দিয়ে বলবো এদের সাথে নেগোসিয়েশন করা? তাহলে এটা থেকে কি প্রতিমান হয়? আমি টাকা দিতে চাই, ঠিক না? সেখানে এক সিন ওইটার সাথে জড়িত ছিল নোয়াখালী। আমি নোয়াখালীর প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক সিনকে বলেছি আপনারা 2টা কাজ করবেন। একটা হচ্ছে আজকে কাজের মান নাই, কাজ করা হয়, কাজের কোনো মান নাই। 6 মাস আগে কাজ হয়, 3 মাস পরে একই অবস্থায় ফিরে যায়। আপনারা কাজের মানটা নিয়ন্ত্রণ করেন আর টেন্ডারটা নিয়ম মাফিক করেন। সব ভ্যাকসিন তারা আমাদের বোঝানোর জন্য হোক যাও অত্যন্ত সম্মানের সহিত বলছে, বিষয়টা আমরা দেখতেছি। শুধু পানি উন্নয়ন বোর্ডের ভ্যাকসিন সে বেয়াদবি করছে আমার সাথে। ওই যেহেতু আমি ওই যে আমাদের যে রিকোয়েস্ট করছে এটা আমি শুনি নাই, এই জন্য আমার সাথে বেয়াদবি করছে। আমি সম্মানিত প্রতিমন্ত্রী, তার নাম কি জাহিদ ফারুক, তাকে বলেছি। উনি আমাকে বলছে পরের দিন তোমার সাথে কথা বলবো, আমি আপনার সাথে কথা বলবো, আমি বাইরে আসি। আজকে 4 দিন উনি আমার সাথে কথা বলেন নাই এবং সে ভ্যাকসিন এখনো বহাল তবিয়তে আছে এই অপকর্ম করার পরেও। তাহলে বলেন কি অবস্থা? তারপরে চাকরি বাণিজ্য নোয়াখালী একটু কি আপনাদের প্রশ্নের উত্তর আর কিন্তু আমি দেব, কিন্তু একটু সময় নিলে কি সমস্যা আছে নাকি আপনার? না, যদি সময় নিতে চান তাহলে আমি কথাগুলো বলতে চাই। আমি বলার জন্য এসেছি, হয়তো আমার জীবনে এটা শেষ বলা সুযোগ হবে না। যেভাবে ষড়যন্ত্র চলতেছে হয়তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য নিজের আবেগটা আপনাদের সামনে কার কাছে বলি, কেউ তো নেই, দলের কোনো পর্যায়ে বলি কোনো লাভ হয়নি। এই জন্য আবেগটা
আপনাদের কাছে প্রকাশ করতে চাই। এই যে আজকে চাকরি বাণিজ্য নোয়াখালীতে এখনো চলছে। একটা গরিব পুলিশ তাকে চাকরি দিয়ে 5 লক্ষ টাকা একরাম দিবি। একটা গরিব প্রাইমারি স্কুলের পিয়ন তাকে চাকরি দিয়ে 5 লক্ষ টাকা নেয়। প্রশাসনকে তারা নানাভাবে ব্যবহার করে এই কাজগুলা করছে। আজকে দেখেন নোয়াখালীতে সচিব দিছে 10 জন। আমি একটার ব্যাপারে বলছি, তখন ডিসি সাহেব বলল যে তাকে অবশ্যই লিখিত পরীক্ষা ওভারকাম করতে হবে। একথা বলার পরে আমি আর ওনার কিছু বলিনি, কিন্তু আজকে আমার কাছে ডকুমেন্টস আছে। ওই লোকটা আমার কাছে খুব কান্নাকাটি করছে যে আমাদের খুঁজতেছে, আপনার কাছে গেছি এই জন্য 20 লক্ষ টাকা তার নিকট চাইছে একদম সৌদির লোকজন। এখন যে নিয়োগগুলো দাম হয়েছে আমাদের কাছে খবর আছে, কেউ তো এমনি স্বীকার করবে না, জিজ্ঞাসা করলে স্বীকার করবে না, সে চাকরি পেয়েছে স্বীকার করবে না। এখন তাদেরকে রিমান্ডে এই বিজনকে জিজ্ঞাসাবাদ যদি করেন, যদি 20 লক্ষ টাকা করে না আনে, 65 লক্ষ টাকা করে না আনে, প্রয়োজনে আমার বিচার হবে। এদেরকে রিমান্ড দেয় বা কোন গোয়েন্দা সংস্থা দিয়া তদন্ত করেন। নোয়াখালীর ডিসি এই যে সচিব বেলায়েত, সেতু বিভাগের সচিব বেলায়েত, তারপরে একরামুল করিম চৌধুরী, তারপরে সোহেল, হেতারা ওই যে লুটপাট করি খাওয়ার বেলা দুজনে মারামারি করছে। আগে সম্মেলনের সময় মারামারি করছে, এখন একসাথে গেছে। একসাথেই আপনার নোয়াখালীতে এই সচিব পদে নিয়োগে বাণিজ্য করছে। এটার সাথে এরা 3 জনের লোক দিছে, এই যে বেলায়েত, তারপরে সোহেল এবং একটা চুক্তির লোক দেওয়া হয়েছে। তাদেরকে দেওয়া হয়েছে এই 20 জনের ভিতরে, এই 10 জনের ভিতরে। এখনো চাকরি বাণিজ্য চলছে। তারপরে একরাম চৌধুরী অস্ত্রে 24টা মায়ের মুখ খালি হয়েছে। দেখেন এত বড় বাগাইয়া নেতা কয় আঙ্গুল এসে। আমি বলছি না কিছু কিছু নোয়াখালী ভাষা কম, বাগাইয়া নেতা। বাগাইয়া নেতা ওই যে ফেনী নোয়াখালী পৌরসভার মেয়র, এর নাম কি হারুন, মোবাইল করে কইলো সত্যি সাহেব, এখন সত্যি সাহেব আপনি যে অফিসে বই দিছেন, যেভাবে লোকজন এনে যাওয়া হয়েছে, অফিস তো ভাঙচুর করিব, আপনি তো নিজেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 300-400 কর্মী অস্ত্র মস্ত্র যা ছিল এগুলা সব নিয়ে শহীদ বিরোধে ফালাইছে, বিএনপি জামাত আসি অফিস পুড়ি গেছে। এত পাকাই গেল। নোয়াখালী উনি নিয়ন্ত্রণ করে। সমনির ভোটে কে জিতছি? ফেয়ার ভোটে, ফেয়ার ভোট আমি করেছি, আমি করেছি। এসপিরে করছি, পার পাইবার সুযোগ পাইবে না। ডিসিতে করছি, অনিয়ম করলে পার পাইবার সুযোগ পাইবে না। আজকেও বলছি, দেখে কি আমি সাদাত সাহেবকে বলছি, নির্বাচন কমিশনার, যে আপনারা ফেয়ার ইলেকশন আমার নোয়াখালীতে করেন। কোথায় কি হচ্ছে আমার জানা বিষয়, ফেয়ার ইলেকশন এখানে করতে হবে। আমি চট্টগ্রামের নির্বাচনের কথা বলেছি। এখন আমার হাইকমান্ড থেকে আরম্ভ করি সবাই আমাদের উপর ক্ষুব্ধ। ক্ষুব্ধ হলে কি হল? চট্টগ্রামের বিষয় আমি আর বলতে চাই না, সারা দেশের বিষয় আপনারা ভালোভাবে জানেন। আজকে নোয়াখালী ফেনীর অপরাজনীতি দেখেন। আজকে ফেনীতে একরাম ভাইকে হত্যা করেছে প্রকাশ্য দিবালো। একটা চেয়ারম্যান ভুল করতে পারে, তার অপরাধ থাকবে। এইভাবে তাকে প্রথম গুলি করে হত্যা করে, এরপরে তা আপনার দেখেন আপনারা, আপনাদের কাছে একরাম ভাইকে যে গুলি করে হত্যা করছে, এরপরে তার গাড়িতে ঢুকাই, এই কথা বলি, তার গাড়িতে ঢুকাই
তার গায়ে শুদ্ধ পেট্রোল ডালি তাকে হত্যা করেছে। এখন বিচার হয়েছে কাদের? জজ মিয়াদের বিচার হয়েছে। জজ মিয়াদের খবর নেন, এটা চলছে আজকে ফেনীতে। সে বলে আমি নিজেকে প্রকাশিত করি বেলা এগুলা করি এই নিজামাতে। তারপরে দাগুন মিয়াতে একটা ছেলে মারা গেছে, আপনারা নিশ্চয় ইতিমধ্যে জানেন, আপনাদের কাছে সব খবর আছে। দাগুন মিয়াতে যে ছেলেটা মারা গেছে, এই যে বকরুল, দ্বিতীয় নেতৃত্বে সন্ত্রাসীরা সাইফুল্লাহ সহ তারা হত্যা করছে। এখন যারা হত্যাকারী আসামি, এরা প্রকাশ্য দিবালোকে রাস্তায় ঘুরতেছে। যে ছেলে মারা গেছে তার পরিবারকে আজকে নানাভাবে নাজেহাল করার তারা ষড়যন্ত্র করতেছে। এই বিষয়গুলা আপনাদেরকে জানাতে হয়। তারপরে কবিরাটে নোয়াখালীর কবিরাটে আপনার হয়েছে, ভোট হয়েছে, উপজেলা ভোট তো আসিল না, দুইয়া ভোট আসিল না, এখন করিম চৌধুরীর ভোট। আমরা দলের কারণে যাই, কিছুটা পরিবেশ আছি, তারা সেখানে গোলাগুলি। আমি তখন সিঙ্গাপুর ছিলাম, বড় ভাই অসুস্থ, গোলাগুলি সেখানে দেখেন, এই কাগজ তো আছে, দেখো এই ছেলেগুলারে আহত করছে, সমস্ত আমাদের দলের, সমস্ত আমাদের দলের ছেলে। কোন বিচার ওবায়দুল কাদের সাহেব করে নাই, একটা লম্পট চা দোকানের হোটেলের বর তারে এক গ্রামের ইউনিয়নের চেয়ারম্যান বানাইছে। গত কয়েকদিন আগে আমি একটা বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেছি, সেখানে 20-25টা গুন্ডা লই যাই আমার উপর আক্রমণ করার পরিকল্পনা করছে। সেখানে আমি প্রতিবাদ করার পর কয় ওবায়দুল কাদের গুন্ডা বলে। আমি বললাম যে তুই গুন্ডা, তোর লগে যেগুলো আছে গুন্ডা, এইটা বলে আমি চলে গেছি। ওবায়দুল কাদের নাকি গুন্ডা বলে। আরেকটা যেটা বলতে চাইছি, আমরা রাজাকার পরিবারের সন্তান। 1971 সালে মুক্তিযুদ্ধ ওবায়দুল কাদের সাহেব আমাদের এলাকার মজিদ বাহিনী অধীনায়ক ছিল। আমি আব্দুল কাদের মির্জা তখন ছোট ছিলাম, আমি ক্লাস 7 এর ছাত্র। আমি আমার স্কুল থেকে মোহাম্মদ আলী জিন্নার ছবি ফাঁদিতে ভালো গেছে, হেডমাস্টারের রুম থেকে নিয়ে ব্যর্থাঘাত করি, স্কুল ছাড়া করেছে আমার। আর আমরা রাজাকারের সন্তান, এত বছর এই দলের পিছনে দেখতে কষ্ট লাগে। আমার পরিবারে কেউ রাজাকার ছিল, আপনারা তদন্ত করে দেখেন। আমাদেরকে রাজাকার পরিবারের সন্তান বলা হোক, ওবায়দুল কাদের তাও বহুত পদবী ইজ্জত মাথা যত করতে পারে। আব্দুল কাদের মির্জা আমি একদিনের জন্য তাকে ছেড়ে দেব না। তার বিরুদ্ধে কথা বলে না। আমি কি অস্ত্রবাজি করবো? আমি অস্ত্রবাজি রাজনীতি করি না। উপরে সাক্ষী আছে, সে তার ছেলেকে হাতে অস্ত্র তুলে দিয়েছে। আমি আমার ছেলে হাতে যেদিন অস্ত্র তুলে দিই, সেদিন আমার মৃত্যু সাথে সাথে। আমরা রাজনীতি করি না। আমার গাড়িগুলা দেখেন, যদি কয়েকটা লাঠি হয়তো দেখতে পারে, এর বাইরে যদি কিছু থাকে, আমি এখানে বসাত, আমার লোকজন এখানে বসাত, তদন্ত করি, যদি পান আমার বিচার আপনারা করেন। এরা আজকে অস্ত্র কি করছে, কত মায়ের বুক তারা খালি করছে। আজকে দেখেন, আমি শপথ, সরকারি শপথ নেওয়ার জন্য আমি আজকে বসুরহাট থেকে যখন রওনা দিছি, 6টা বাজে রওনা হয়েছি, 6:15 আমাকে দাগুন নিয়ে আক্রমণ করল। আক্রমণ করল কে? নিজামাজানির নির্দেশে, দিদারের তত্ত্বাবধানে সোহেল
এবং সাইফুল নামে দুইটা সন্ত্রাসীর নেতৃত্বে আমার গাড়িতে হামলা করছে, প্রতিরোধ করি না আইসে। একটা তাক হঠাৎ করে আসি করতে গেলে এটা আল্লাহ আইসে। আমি মনে করি যে এটা আল্লাহ, আমার জন্য আল্লাহ আইসে। তাক আসি সামনে পড়ছে, আমাদের গাড়ি ক্রস করে চলিয়েছে, পরে গাড়িগুলোতে আক্রমণ করছে। মূলত একরামকে যেভাবে হত্যা করছে, একরাম ভাইকে সেভাবে আমাকে হত্যা করার পরিকল্পনা এই নিজাম আজারি এবং দিদার তারপর সফল মিয়াজি করেছে। এটার সাথে একরামুল করিম চৌধুরী সাহেবেরা 50 কোটি টাকা আমার জন্য, আমার পরিবারকে হত্যা করার জন্য এবং উচ্ছেদ করার জন্য আজকে প্রাণ তৈরি করেছে। ওবায়দুল কাদের বিচার পাইনি। জননেত্রী শেখ হাসিনা আমার সাথে কথা হয়েছে যে আমাকে আক্রমণ করছে, উনি বলছেন যে আমি দেখতেছি, কিন্তু আজকে 4টা দিন একটা পিঁপড়াও ধরে না, সেজন্য আমি এখানে আসতে পারি। একটা পিঁপড়ার বিরুদ্ধে ব্যবস্থা দেয় নাই। উনি মোবাইল করে আমাকে শান্ত করলে আমি সব কর্মসূচি, আমি হরতালের কর্মসূচি দিচ্ছি লাগাতার, আমি সে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি। এখন পর্যন্ত একটা পিঁপড়াও ধরে নেই। চট্টগ্রামে একরাম চৌধুরীর ছেলে, যেখানে আমি হোটেলে খাওয়ার জন্য গেছি, সেই হোটেলের পিছনে একরাম চৌধুরীর বাসা, তার ছেলে এই নেতৃত্ব দিয়া আমার গাড়িতে সেখানে হামলা করছে। জনতা যদি প্রতিরোধ না করত, হোটেলের কর্মকর্তা কর্মচারী এবং আমার সাথে যারা আছে তারা প্রতিরোধ না করলে সেখানে হয়তো আমাকে জীবন দিত। আমি কি বলতে পারবো না? আজকে আমার মুখ বন্ধ করার জন্য ওবায়দুল কাদের সাহেব ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। আজকে দেখেন, আজকে করোনার কারণে আমার এলাকার কোন মানুষ, আমরা তো অনেক আগে এলাকা থেকে আমাদেরকে, এই বাসা থেকে আমাদেরকে অপমান করে বের করে দিয়েছে। করোনার কারণে আপনার আমার এলাকার অনেক লোকের কাজকর্মে ওনারা বাসায় যেতে পারে না, বলে যে করোনা। তাহলে করোনা হইলে এই নিজাম আজারি আর সফল মিয়াজির করোনা নাই। দেখেন এই এটা তো করোনা নাই, তারা কিভাবে বাসার পুলি গেল, ভোট ডাকাতি করে গেল। হ্যাঁ, এখন আমি শুনতেছি আওয়ামী লীগের একটা মিটিং হবে, সেদিন আমি দেখব আমার ভাই কি ওবায়দুল কাদের না ওবায়দুল কাদেরের ভাই একরামুল করিম চৌধুরী আর নিজাম আজারি। এটা সেদিন আপনারা দেখবেন, আপনারা সেদিন দেখবেন। আর সেদিন আরেকটা বিষয় আপনারা দেখবেন, সেটা হচ্ছে আমি আমার পরিবার রাজাকার না আমরা রাজাকার নয়, এটা প্রমাণটা আপনারা সেদিন পাইবেন। ঠিক না পাইলে আমারটা আমি সালাম। ওবায়দুল কাদের তার ক্ষমতার জন্য নীতি নৈতিকতা বিসর্জন দিতে পারি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি প্রমাণ করতে পারে আমার পরিবার এলাকা, তাহলে প্রয়োজনে নিচে গুলি করে নিজেকে শেষ করে দেব। তারপরে সেদিন দেখব আওয়ামী লীগের মিটিং এ নোয়াখালী ফেনীর অপরাজনীতি থাকবে না থাকবে, এটা সেদিন আপনারা দেখবেন। এটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। আমি আসলে কথা আজকে বলতে আসছি, আমি কথাগুলা আপনাদের সঙ্গে অনেকগুলো উপস্থাপন করেছি। হয়তো আপনারা মনে করবেন যে নিজের পরিবারের বিরুদ্ধে কথা বলছি, অনেক কষ্ট থেকে, অনেক দুঃখ বেদনা থেকে কথাগুলো বলছি। আমি কোনোদিন ওনার কাছে আসি নাই 10টা টাকা সহযোগিতা নেওয়ার জন্য, কোন কাজ নেওয়ার জন্য। আজীবন 47 বছর ওনার সমস্ত নির্বাচনী কর্মকাণ্ড, এখানে একজন আছে তপনদা, এরা আছে, সাংবাদিকেরা অনেকে আছে, ওনার সমস্ত নির্বাচনী কর্মকাণ্ড আমি তদারক করেছি, দেখেছি।
আজকে আমার উপর এত অত্যাচার নির্যাতন, তা তা সেটাকে তাদেরকে লালন করে কি জন্য করে? উপরে আল্লাহ আছে জান, তাদের কর্তৃক আমি আজকে এভাবে লাঞ্ছিত হচ্ছি। আমাকে বলে তুমি চুপ করো, তুমি ঠান্ডা থাকো। আমি ঠান্ডা থাকি, ঠান্ডা দেখতে দেখতে বারবার এটা হচ্ছে। এদেশে দেখেন, যদি বঙ্গবন্ধু হত্যার বিচারটা ঠিক মতো হতো, তাহলে জিয়াউর রহমানকে চট্টগ্রাম সাতক্ষীর হাউসে জীবন দিতে হতো। এই বিষয়টা মাথায় আনো, এটা রাজনীতি নয়। হত্যায় হত্যা থাকে। উনি আজকে হত্যাকারীদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। কি জন্য? উনি নাকি প্রেসিডেন্ট হইতে চাচ্ছেন। এটা দিয়ে প্রেসিডেন্ট হবেন? প্রেসিডেন্ট হনকে মহামান্য প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব সকল দলের অধীনে নির্বাচনে যিনি এমপি হয়েছে, হ্যাঁ, অনর জনপ্রতিনিধির এখন দরকার না। শেখ হাসিনা আজকে যে উন্নয়ন সারা দেশে করছে, আজকে শেখ হাসিনার মতো রাষ্ট্রনায়কের দরকার না। তারপরে জিল্লুর রহমান 111-এ বেইমানি করছে সব নেতারা। আমি ছিলাম 111-এ, ওবায়দুল কাদের সাহেবের সুবাদে সব নেতারা বেইমানি করছে। এই যে সুজিত রায় নন্দী, আক্তারুল আলম চট্টগ্রাম ঢাকা নেতা, সাংগঠনিক সম্পাদক ছিল, এদেরকে আমি দেখছি। আরগুলা অনেকের আমি হয়তো চিনি। একদিন দেখছি দীপুমণিরে আমাদের নেতা ইয়েতে আসছে, এই ওনাদের শাড়ি দিব সিদ্ধান্ত হয়েছে, তখন দাঁড়ায় দিয়েছে সেখানে, এতটুকু দেখছি। একটা মন্ত্রী, কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে জিল্লুর রহমানের মতো নেতার দরকার। সেদিন শত প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালন করছে, ঠিক না? রফিকুল হকের মতো আইনজীবীর দরকার, দেশপ্রেমিক আইনজীবী, যে খালেদা জিয়ার মামলা করছে, শেখ হাসিনার মামলা করছে। এবং যেদিন খালেদা জিয়ার পুত্র আরাফাত মারা গেছে, সেদিন শেখ হাসিনা যে ইয়ে থেকে ফিরে এসছে, এই যে বাসার সামনে থেকে, বাসার গেট থেকে ফিরে আসছে, একমাত্র ব্যক্তি এই রফিকুল হক সাহেব বলছে যে খালেদা জিয়া ভুল করেছে, তার সিদ্ধান্ত সঠিক হয়। এরকম দেশপ্রেমিক লোক থাকে। 111-এর পর দুই নেত্রী কেস করছে, মামলা করছে, কোনো কিছুর বিনিময় করছে। সারা খাতুন ছিল সে সময় মামলা করছে। কে আসিল রাস্তায়? ত্যাগী নেতারা। আজকে ত্যাগী নেতারা সব গড়ে ঢুকিয়েছে, সব অপশক্তিরা আজকে সব জায়গাতে দায়িত্ব হাইব্রিডরা। এই একরামুল করিম চৌধুরী 111-এর পরে মহিয়ামতের ভাই এখন তার ভাইস চেয়ারম্যান বানাইছে। নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতে ভাইস চেয়ারম্যান বানাইছে। তখন তাদের মাধ্যমে মহিয়ামদের সাথে সম্পর্ক স্থাপন করে কিং পার্টিতে যাওয়ার পরিকল্পনা করছে। সে এখন নোয়াখালীর এমপি, সে এখন নোয়াখালী জেলা আওয়ামী লীগ। এই কথাগুলো আমরা যখন বলি, তখন আমাদেরকে বলে নিজেদেরকে প্রকাশিত করার জন্য। আমি যতগুলা কথা বলেছি, যদি একটা মিথ্যা কথা যদি প্রমাণ করতে পারেন, যে শাস্তি দেন আপনারা মিডিয়ার লোকেরা, আমি সেই শাস্তি মাথা দেব। আমি কোন অন্যায়ের কাছে মাথা মতো করব। দেখেন, এই যে আমার বাড়ির পাশে একটা ঘটনা বলি, একটা ওয়াজ মাহফিল আমি সেখানে পারমিশন তো আমি দিয়েছি আমার বাড়ির পাশে, এরা সবসময় করে। তো আমি বললাম যে ঠিক আছে, রাত্রে তোমাদেরকে একটু দেখি যাবো। তোমরা তাদেরকে সত্য দিছি, কোন রাজনৈতিক আলোচনা করতে পারবে না। তাদেরকে সত্য দিছি, কোন ধর্মের বিরুদ্ধে তোমরা নিষেধাজ্ঞা করতে পারবে না।
এগুলা সত্য দিয়া তারপরে শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেটা রক্ষা করি। কিন্তু শুনেন, এই এটা করুন, আবার দাও, আবার আবার খতম হয়ে যাবে। শুনেন, আপনারা শুনেন, বা বক্তৃতাটা শুনেন। এই যে সাম্প্রদায়িক বক্তব্য, সরকারের বিরুদ্ধে বক্তব্য শুনেন। আরো আছে তো, তুমি আসল তা তো দাও, কোথায় আছে? তোমরা তো এগুলো ভালো না, ভালো হয়েছে ইয়ের নাম কি চ্যানেল দালালি করতে অন্য সম্পর্ক আছে করো। শুনেন, একটু তো শুনে গেল, হিন্দু ধর্মের কোন হুজুর নাই, বৌদ্ধ ধর্মের কোন হুজুর নাই, এরা এদের কোন ধর্মকর্ম নাই, এগুলো এক শয়তানি। তারপরে খ্রিস্টান ধর্মের কোন হুজুর নাই। আর বলছে যে সারা বিশ্বে শুধু মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশে সহ সারা বিশ্বে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের উপর কোন অত্যাচার হয় না। এটা সাম্প্রদায়িক বক্তব্য, দেশের বিরুদ্ধে বক্তব্য না। হ্যাঁ, হয়নি। হ্যাঁ, তার বিরুদ্ধে এই যে এই অভিযোগটা করছে, সে ধর্মীয় উস্কানিটা দিছে, আমি দুইজনকে ধরি প্রশাসনের কাছে দিছি। তারা পরের দিন কখনো বলে মন্ত্রী নির্দেশ দিছে, কখনো বলে কেউ নির্দেশ দিছে, 54 সালাম দিয়েছে, সালাম দিয়ে জামিনে মুক্ত করে দিছে। ডিসি জামাত করে আর ওসি 1 নম্বর দালা, দুটো একত্র এই কাজটা করছে। আমি পুরা ইয়েটা রেকর্ডটা আমার ইয়েতে আছে, আমি তাদেরকে সব দিয়া মূলত ওই কাজটা করছি। দেখেন আজকে ইসলামের নামে তারা কি করতেছে, আজকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতেছে। এই যে ফ্রান্সের ঘটনা, সেখানে একটা এই যে ম্যাগাজিনে আমাদের মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করছে। আমরা এদের প্রতিবাদ করি, আমি একজন মুসলমান হিসেবে শুধু প্রতিবাদ নয়, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে ফাঁসি দেওয়া হোক। কিন্তু এই প্রতিবাদের নামে আজকে বাংলাদেশে মানুষ হত্যা করা, এই প্রতিবাদের নামে হিন্দুর বাড়িতে আগুন লাগানো হয়, এই প্রতিবাদের নামে হিন্দুদের বাড়ি করে ভাঙা হয়। এটা কোন ইসলাম? মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আলাপাতে সকল ধর্মের প্রতি সম আচরণ করা, কি বলে নাই? হ্যাঁ, আমার কোরআনের বাণী লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি। কি এটা না? তাহলে এটা কোন ইসলাম? ইসলামের নামে আজকে এগুলা চলছে, আর তারা এই লোককে ছাড়িয়ে দিচ্ছে। ওবায়দুল কাদের সাহেবের নাম বিক্রি করে ডিসিএসপি সাহেব এগুলা করছে। এটা হচ্ছে আমাদের দেশের চিত্র। যদি তাদের শায়েস্তা করা হতো, বাংলাদেশে এই আকামটা অন্য হুজুররা করার সুযোগ পেত না। আজকে ইয়ের নামে কি চলে দেখেন আপনারা, এই যে কিছু কিছু হুজুর, মিজানুর রহমান আজারি, আমির হামজা, তারেক মনোয়ার, রফিকুল্লাহ আফসারি, এরা যে ভাষণ দেয় বিভিন্ন জায়গায়, সেখানে আমাদের ইসলামে জায়েজ আছে নি আপনার ইয়ে করা, এটা কি কন্ট্যাক্ট করা জায়েজ আছে নি?
ওই যে তারা যে ওয়াজ করে এই ওয়াজে কন্ট্রাক্টের কোনো জায়েজ আছে না। তারা 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা করে লই সেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, অসাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কথা বলে না। কোথায় আমাদের সরকার যুদ্ধের পক্ষে? বঙ্গবন্ধু মুদাল ভেঙে ফেলবে। আমি আমেরিকা থেকে চিকিৎসা নিয়ে এসে আমি প্রতিবাদ করেছি। একটা প্রাণী আমি প্রতিবাদ সমাবেশ দেখেছি আমার এলাকায়। আমি রাস্তায় মিছিল করে বলেছি আমার এলাকা যদি বঙ্গবন্ধু মুদাল ভাঙ্গা কোন মিছিল কেউ করে আমি সামনে দাঁড়াবো, প্রতিবাদ করবো। এ সাহস তোমাদেরকে কে দিয়েছে? কে দিয়েছে? যে নেতা দীর্ঘ 30 বছর বাঙালি জাতির জন্য সংগ্রাম করেছে, 14 বছর কারাগার থেকে কারাগারে দিন কেটেছে, তিনবার ফাঁসির কাছে দিয়ে বাঙালি জাতির জয় গান গেয়েছে। সে নেতার মুদাল আজকে মুদাল কি নাই? আজকে ভেঙে ফেলা হচ্ছে। আজকে বুড়ি গঙ্গা নিচ্ছে, ফেলে দাও। আজকে জিয়াউর রহমানের ভাস্কর্য নাই বাংলাদেশে, এটা কি মূর্তি নাকি? এরশাদের ভাস্কর্য চিটাগাঙে নাই? এই কথা বলেন না কেন? নাই? এগুলা কেন বানিয়ে কেন বঙ্গবন্ধু মুদাল বানিয়ে? তখন কেউ কিছু বলে না, শুধু চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরীর ছেলে নভেল বলেছে খাট ধরতে দেব। আর একটা প্রাণী আমি জাতীয়ভাবে তাদেরকে বলেছিলাম আপনারা কর্মসূচি দেন। এরপরে কুষ্টিয়া আমাদের এক নেতা, হ্যাঁ আমরা বলে আইডিয়া কথা কই, হাতে কয় অনেকেই করতেন না। হাতে নেতার হিয়ানে বঙ্গবন্ধুর মুদালটা বানিয়ে এসেছে। হ্যাঁ, এরপরে প্রতিবাদ তো আমরা আগে করলে তো এই ঘটনাটা আর ঘটতো না, ঘটতো না। আগে যদি করতেন এর প্রতিবাদ, আর এই পরের প্রতিবাদে দেখলাম যে স্কুলের মাস্টার জমাত করে রেজাকার শালা, তারপরে সরকারি কর্মকর্তা জমাত করে রেজাকার, এরা মিছিল, এরা মানব বন্ধন। তো এই লোকগুলোর আগ নামানো হবে, তাহলে এই ঘটনা ঘটল। ওনাদেরকে পরামর্শ নেতাদেরকে কে দেয়? আমাদের নীতি নির্ধারক আছে দলে। ভাই আপনি তো অনেকক্ষণ বললেন, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, এখন আপনি একটু বলেন, সংবাদ সম্মেলন আপনি করলেন, আপনি অনেকক্ষণ কথা বললেন, আপনার কি দাবি সেটা একটু আমাদের মিডিয়ার জন্য ছোট্ট করে বলেন। আমার দাবি হচ্ছে, সেটা বলেন সুন্দর করে গুছিয়ে ছোট। আমার দাবি হচ্ছে আমার পরিবারের উপর আমার উপর যে হামলা করেছে এবং আমার পরিবারকে রাজাকার পরিবার বলেছে এই একরাম করিম চৌধুরী এবং নিজামুদ্দিন হাজারি, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি শপথ করার জন্য যাওয়ার সময় যারা আমার উপর আমার গায়ে বহরে আক্রমণ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং নোয়াখালী ফেনী থেকে অপরাধ বন্ধ করা হোক। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যা যা করণীয় দরকার সেগুলো অবশ্যই করতে হবে। এইভাবে বাংলাদেশে বঙ্গবন্ধুর বাংলাদেশে এই অরাজকতার নির্বাচন, ভোটবিহীন নির্বাচন আমরা দেখতে চাই না। তারপরে বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ করতে হবে, এটা হচ্ছে আমার দাবি। আপনি বললেন যে ওবায়দুল কাদের সাহেব আপনার মুখ বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রগুলো কি একটু খুলাসা করবেন কি? এই যে ওই যে ভোটকা লিটনে কে বাড়িছে রাসেল ভোটকা রাসেল তার বাপের এই ইয়ে ছিল, এটা কি কোর্টের বিচারপতি ছিল, তার চাকরি চলে গেছে। হাতে দান্দা করি খায় ঢাকা, তাদের দিয়ে আমাকে ধমক দিছে। সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে আমাকে ধমক দেওয়া হয়েছে, বিভিন্ন ভাবে আমাকে ধমক দেওয়া হয়েছে যাতে আমি আজকে সাংবাদিক সম্মেলন না করি, সেজন্য ধমক দেওয়া হয়েছে।
আর কি আপনি যে কাদের সাহেবের সাথে দেখা করার পরে আপনার কর্মসূচি হস্তান্তর আপনি বললেন কর্মসূচিগুলো যে স্থগিত করছিলেন 1 মাসের জন্য। কর্মসূচিগুলো কি আপনি আবার দিবেন নাকি না আপনার এই পর্যন্ত আপনি কি পরিবেশ দেখতেছেন? আমি আওয়ামী লীগের মিটিং পর্যন্ত দেখবো। আওয়ামী লীগের একটা মিটিং হবে, সেই মিটিং পর্যন্ত দেখবো। যদি এটার সমাধান না হয় পরবর্তী পর্যায়ে আপনারা দেখবেন। আমি কখনো এটা থেকে সরুম না, এবং আমি কোনো পদ পদবি এই খোদাকে হাজির হাজির জেনে আমি নেব না, প্রত্যাখ্যান করবো কিনা বলো, আমি এগুলোর সাথে নাই। আপনার উপরে এই হামলা কি রাজনৈতিক কারণে না প্রতিহিংসা? প্রতিহিংসা। আজকে আমার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণে এই প্রতিহিংসা চলছে। আমি তো আগেই বলেছি যে মানুষের ভালোবাসা পাওয়াটাও আমার জন্য একটা অপরাধ। মির্জা ভাই, এই যে আপনি তো এমন কোন লোক নাই, মানে আপনার পার্টির যে তাদের বিরুদ্ধে বলেননি, শুধুমাত্র শেখ হাসিনা ছাড়া, তো আপনি এই পার্টি করছেন কেন? তাহলে পার্টি ছাড়ছেন না কেন? কি বাবা হিসাব, আমি 47 বছরের রাজনীতি করি, আমার রক্তে এই এই রাজনীতি প্রবাহিত হইতেছে। আমি শ্রম গাম সব দিলাম, জেল জুলুম অত্যাচার নির্যাতন সবকিছু ভোগ করলাম। মওদুদ আহমদ আমার বিরুদ্ধে 18টা মামলা দিছে, 5টা মারার মামলা। যদি আমার একটা মামলার সাথে আমার সম্পৃক্ততা থাকে, আমি আল্লাহ আমার এখন মৃত্যু করো, সে মামলা আমাকে পেশ করতে হয়েছে। আমি এই দল ছাড়ি কেন যাবো? আমি বঙ্গবন্ধু দল করি। না, তাহলে একসাথে কিভাবে পলিটিক্স করবেন আপনি? আপনি সবার আমি একসাথে না, আমি আমাকে বহিষ্কার করলে আমি একটা বঙ্গবন্ধু মুদাল করছি, সেখানে লাগাই কদিন পর পর আমি বাংলাদেশের চিত্রগুলা তুলি ধরি। এই যে বঙ্গবন্ধু মুদালে মাইক লাগাই, বাংলাদেশের চিত্র তুলি ধরি, অসুবিধা কি? মালিক উকিল সাহেব ওনারা যখন বহিষ্কার না কি করছে যে আমি সরকারি অফিসের কর্মকর্তা নয়, আমাকে আপনারা পদচ্যুত করলে আমি বাসায় বসে থাকি। আমি বঙ্গবন্ধুর কথা বলবো, এদেশের মানুষের কথা বলবো, আমি স্পষ্ট ভাষায় বলছি, আমি বঙ্গবন্ধুর কথা বলবো, আমি শেখ হাসিনার উন্নয়নের কথা বলবো, আমি দেশের কথা বলবো, দেশের মানুষের কথা বলবো। তবে আপনি বলেছেন পানি সম্পদ উপমন্ত্রী এনাম উল্লাহ সাহেবকে নিয়ে বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন আপনি, কি কি প্রমাণ আছে আপনার হাতে? না না, ওনার বিরুদ্ধে এনামুল হক সামিল, উনি আমাদের রিং দিয়েছে, রিং দিয়ে বললো যে এদের সাথে নেগোসিয়েশন করো। কি প্রমাণ আছে? আমার সাথে কথা হচ্ছে যে এটাই প্রমাণ। আমি কি এটা কি ডকুমেন্টস আছে নাকি? মুখে কেউ যদি আমি কি এটা ওই যে অন্যদের মতো ওই নোংরা রাজনীতি করি না, এটা ত্যাগ করি না। তুই ছোট্ট একটা হয়েছে নোয়াখালী খালের জন্য যে 1500 কোটি টাকা বাজেট ছিল, নোয়াখালী খালটা কি হচ্ছে? কোনটা? নোয়াখালী খালের যে আপনারা যাই খবর লাগবে, ওইছে কি না? যদি নোয়াখালী এই যে কোটি কোটি টাকার টেন্ডার হয়েছে, 2,500 কোটি এই খাল, কোটি কোটি টাকার টেন্ডার হয়েছে, যদি যারা কাজ পাইছে তাদেরকে রিমান্ডে আনেন, কত কোটি টাকা তাদের থেকে নিচে একটা কাজের মান দেয়। দেখেন শেখ হাসিনা 70 লক্ষ ঘর দিচ্ছে গরিবের মধ্যে, এটা বিশ্বে একটা অনন্য দৃষ্টান্ত। আজকে কোথায় কোথায় হয়েছে? ঘর ফাটি গেছে যে 12টা ঘর, কোথায় এটা বলেন না? নেত্রকোনা, হ্যাঁ, নেত্রকোনা এটা কি শেখ হাসিনা বাহারা দিব? এই চোরের দল, এদেরকে সামাল দিতে হবে। সরকারি কিছু কর্মকর্তা মনে করে তারা শেখ হাসিনাকে ক্ষমতা হচ্ছে, যা ইচ্ছা তা করতেছে, লুটপাট করে খাচ্ছে দেশকে। এটা শেখ হাসিনাকে অবশ্যই বন্ধ করতে হবে। এটা শেখ হাসিনা কেউ পারবে না। দুর্নীতি শেখ হাসিনাকে বন্ধ করতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে ভোটের রাজনীতিতে একটা স্বস্তি ফিরিয়ে আনতে হবে। এদেশের প্রতিটি মানুষ যাতে ভোট দিতে পারে সেটা নিশ্চিত। প্রশ্ন ছিল, আপনি যে এখন যে সম্মেলনটা করলেন, আপনার বিরুদ্ধে নানা রকম ভাবে ষড়যন্ত্র হচ্ছে, আপনাকে খুন করার মতো বলছেন, আপনার পরিবারের বিরুদ্ধে চেষ্টা চালানো হচ্ছে, তো এই বিষয়টা বাদ দিয়ে আপনি পুরো সামগ্রিক সরকারের বিভিন্ন সেক্টরগুলো নিয়ে আলোচনা করছেন, তো আপনি একটু বলবেন যে আসলে আপনার মূল উদ্দেশ্যটা কি? আসলে আপনি সরকার ব্যাপারে কি আলোচনা করতে সম্মেলন করছেন, না নিজের আমি আমার বিচার চাইতে গিয়ে আমি দেশের কিছু চিত্র আপনাদের কাছে তুলে ধরি। আপনি বলছেন যে আপনার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের অংশ হিসেবে কি আপনার বড় ভাই জনাব ওবায়দুল কাদেরও কি ওই ষড়যন্ত্রের মধ্যে, মানে তাকেও কি জড়ানো হচ্ছে ওই ষড়যন্ত্রে? এ ভাই আপনি যাই খবর নেন, কথা বলেন কেন? আপনি ফেস করেন কেন?
আপনারা যে খবর নেন উনি বিচার করে নাই, এটা হলো আমার কথা। তাহলে আপনি এত কথা বলেন কেন? আপনি পরবর্তীতে কোনো সুনির্দিষ্ট কর্মসূচি নিচ্ছেন কিনা এই বিষয়ে? কর্মসূচি আমি বললাম না, কানে কি দিয়ে রেখেছি মাননীয় সাংবাদিক কিছু কিছু আইয়ে দাও। সময় ইসলাম আমার দায়িত্ব নিজে শুনে আপনারা সাংবাদিকেরা একটু বলে কথা বলো, আমি বলুন সবার সাথে কথা বলো। আপনারা সাংবাদিকেরা সময় ইসলাম দায়িত্ব নিচে এই প্রোগ্রাম সে অর্গানাইজ করবে, তারপর আমরাও বলছি। আজকে কি চ্যানেলায় আছে, এখানে আসেনি? সময় ইসলামকে মানে কেন দিচ্ছেন তাহলে এটা? হ্যাঁ, মানে সময় ইসলামকে, আপনি একজন নেতা, আপনি একজন মেয়র, আপনি সময় ইসলামকে মানে দায়িত্ব কেন দিচ্ছেন? না না আমি দিই না, এ দিছি। এটা তো আপনার লোকের সমস্যা। এ দিছি। আপনি এখানে সাংবাদিক, না না, সময় ইসলাম আমাদের এলাকায় গেছে, উনি আমার ফাহাদুর সালাম করছে, সে ঠিক আছে, সেটা তো বলছেন যে আপনার মতো একজন নেতার দরকার আছে। আজকে কথাটা শুনেন, কত টাকা এই যে সময় ইসলাম, হ্যাঁ কত টাকা খরচ হলো একটু বলবেন? কোনটা? কত এই জন্য কি কোনো কন্ট্রাক্ট হয়েছে কিনা? না না, আমি কোনো আমি কোনটা কি দেখুন, সাংবাদিক আমি দেখছি, দেখেন সাংবাদিক, এই শুনেন কথা শেষ করেন, শেষ করেন। আমাদের শেষ করতে দেন। হ্যাঁ করবি আপনি, আমি কোন কথা কোন খালি ফেসাল দোষা আপনি করে এটা বলেন। দেশের লাখ কিছু করতে পারেন না, দেশের লাখ কিছু করতে পারেন না, সত্য কথা সম্মেলন করতে আসছেন, আপনি সাংবাদিকদের বসাই দিচ্ছেন কেন? অবশ্য দিবেন আপনি। আমি বলছি আমার কথা শেষ করতে দেন। আপনি আমার কথা শেষ করতে দেন। আমাদের প্রশ্ন শুনবেন, প্রশ্ন উত্তর দেবেন। আচ্ছা বলেন, আপনি বলেন কি বলছেন? নোয়াখালী আপনি করেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বলেন, আপনি বলেন। নোয়াখালীতে ইন্টারনাল পলিটিক্স আছে। আমি এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার সৈয়দ রিয়াজ কথা বলছি। জি বলেন। নোয়াখালীতে ইন্টারনাল পলিটিক্স আছে। জি, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আপনাকে দিয়ে এই কর্মকাণ্ড চালাচ্ছেন কিনা, আমি এই প্রশ্নের উত্তরটা জানতে চাই। প্রশ্নই উঠে। আমি ওবায়দুল কাদের সাহেবের সাথে আমার এই বিষয়ে কোনো কথা হয়নি। এগুলো মিথ্যাচার, ইন্টারনাল কোনো রাজনীতি নোয়াখালীতে নেই। সেখানে সবগুলা অপরাজনীতি হতা। আমি একটা একটাংশতির পরিবর্তন করি, আরেকটা একটাংশতি সেখানে দায়িত্বে আসুক, এটা আমি চাই না। সেখানে শহীদেরা যারা একটাংশতির বিরোধিতা করে, এরাও অপরাজনীতি। তারপরে লোক হাতিয়ার মোহাম্মদ আলী, এরাও অপরাজনীতির সাথে জড়িত। আমার বক্তব্য হচ্ছে ক্লিন পলিটিক্স যারা করে তাদেরকে দিয়ে কমিটি করা হোক, যারা স্বচ্ছ পলিটিক্স করে। আমি কোন নোংরা রাজনীতির সাথে নাই, আমি কোন কমিটির সাথে নাই। বাজার আর কি করবেন কম, আমরা তো বড় লোক। আমরা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি মানে ফলো করি। আমরা দেখছি যে মানে আপনি যে লেভেলের নেতা কিংবা যেখানকার মেয়র, এই লেভেলের কেউ যদি এই রকম কথা বলে, সে এতদিন পদে থাকতে পারে না কিংবা থাকা সম্ভব হয় না। আপনি তাহলে ওবায়দুল কাদের নেই বলছেন, তাহলে আপনার জোরটা কোথায়? তাহলে আপনার জোর ওবায়দুল কাদের। আমার জোর হচ্ছে আল্লাহ। আমি আর কারো জোরে জোরে এগুলা করছি না, আমার জোর হচ্ছে আল্লাহ। আমি মানে প্রাণে বিশ্বাস করি আল্লাহ আমাকে সহযোগিতা করছে, এই সত্যি কথা। দলের সাধারণ সম্পাদকের কারণেই আপনি এখনো পর্যন্ত টিকে আছেন। প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। তাহলে চোখ রাঙাবেন না, চোখ রাঙাবেন না। আপনি যাদের বিরুদ্ধে এই অভিযোগ আনছেন তারাও তো আওয়ামী লীগের রাজনীতির সাথে কিসের আওয়ামী লীগের রাজনীতি? এদের চরিত্রের ইতিহাস তুলি তুই না। নোয়াখালীতে কারা রাজনীতি করতো খবর নেন? এ করতে গেছে এই যে তোমার মানিক হাওয়া বাবাদের লোক না। তারপরে ওয়ান ইলেভেনে এই যে এই জাবেদেরা শেখ হাসিনা ওবায়দুল কাদের সাহেবকে জেলে দেয় নাই, সে মোহাম্মদের ভাই, সে আজকে সিনিয়র সহসভাপতি। আমি নেত্রীকে বলছি যে হ্যাঁ কিভাবে সিনিয়র সহসভাপতি, এটা ঠিক বলছো। তাকে এত আমি নমিনেশন দিছি, আমি বলি সে সিনিয়র সহসভাপতি কেন হবে? হাতে সদস্য দিয়ে দড়ি শুরু করো, রাজনীতি করো, কাউকে বাদ দেওয়ার কথা আমি বলতেছি না। আমি একটা করিম চৌধুরীকে বাদ দেওয়ার কথা বলতেছি না। তবে সে যেহেতু নেতৃত্বে থাকি, তার নেতৃত্বের যোগ্যতার পরিচয় দিতে পারে না, সেহেতু সে এই শুনেন ভাইজান, হাতে সদস্য দড়ি করো। কি কিছু বুঝছেন নি? আপনাকে সংবাদ দলে কিনে দিয়ে আপনাকে এখানে আসি যে আপনারা প্রেসিডেন্ট বানাচ্ছেন আর ম্যাডামেরে হেতেনরা এখানে রাজনীতিক স্ট্যান্ডবাজি করে আওয়ামী লীগের পক্ষে। আর সেক্রেটারি বানাইছেন যে মিয়া করে বিএনপি, রাজনীতিক স্ট্যান্ডবাজি করে। আপনারা এখানে বলেন রাজনীতি স্ট্যান্ডবাজি। মিথ্যা কথা যদি বলি জিভটা কাটি দিয়ে
আজকে সাংবাদিকেরা সময় ইসলামের মতো মহিলা আমার সাথে প্রতিশ্রুতি দিয়া এটা করতে পারে? সাংবাদিকদের মধ্যে ভালো চরিত্রের, আমি ঢাকা থেকে আমার ভোটের সময় গেছে, আমি এক কাপ চা খাওয়াতে পারি রে অনেক সাংবাদিক, নিশ্চয় এরকম সাংবাদিক এখানেও আছে, কিন্তু রাত্রে 10টা পর্যন্ত আমার লোকের বিরক্ত করছে টাকার জন্য ওই সাংবাদিক দেখছি। গণভবন আমাদের নেতারা সব বাইরে, এক সাংবাদিক আঙ্গস আওয়ামী লীগের সভাপতি সাহেব টাকা চাইছে, হেমিয়ে দিছে 20 টাকা, এতে কেন 20 টাকা লইল? ও দেখেন আপনাকে সাংবাদিকদের ইজ্জত নষ্ট করতেছে এরা, এদেরকে ফিয়ন হিসেবে রাখেন। 20 টাকা কিভাবে ধরবে? এতে কি সাংবাদিক? আপনারা এদেরকে সরান। সকল ক্ষেত্রে যে অনিয়ম চলতেছে এটা আপনাকে ইয়ানেও অনিয়ম চলে, ইয়ানেও রাজনীতির স্ট্যান্ডবাজি চলে। শেষ করার ধন্যবাদ দিয়ে দেন। হ্যাঁ বলেন বলেন, আপনি কথা বলিয়ে বসেন, আপনি নোয়াখালী তো বলেন ভাই। শেষ করার আগে সর্বশেষ কিছু বলবেন আপনি? আমি আমার কাছে আমার বক্তব্য হচ্ছে একটা, সেটা হচ্ছে আমার আওয়াজ হলো একটা, সেটা হলো আল্লাহকে স্মরণ করো, যার যার অবস্থানে আপনি কমিটেড হন এবং অসত্যের কাছে প্রবণত নহে শীত, ভয়ে কাপে কাপুরুষ, লড়ে যাবে।